হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা গতকালের ভিডিওর একটা কন্টিনিউয়েশন ভিডিও, এবং আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে নেক্সট জেনারেশনে আমরা যারা আছি বর্তমান সময়ে জিওপলিটিক্যাল ইস্যুস থেকে শুরু করে আমাদের যে এআই ডিসরাপশন হচ্ছে, তো সেই বিষয়গুলোতে আমাদের জবের ক্ষেত্রে কি করা উচিত, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি করা উচিত, কোন জিনিসটা দেখা উচিত, সেই বিষয়টা নিয়ে ডিসকাস করছি। তো গতকাল আমি দুটো সেগমেন্ট নিয়ে অলরেডি ডিসকাস করেছিলাম। আজকে আমরা থার্ড সেগমেন্টটা নিয়ে ডিসকাস করব, এবং থার্ড সেগমেন্টটা হচ্ছে যে আগামী দিনে ভারতের যে বিনিয়োগের চিত্র আসতে চলেছে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। তো প্রথম যে বিষয়টার দিকে সবসময় ইনভেস্টমেন্টের জন্য দরকার সেটা হচ্ছে ভ্যালুয়েশন, এবং সেকেন্ড হচ্ছে গ্লোবাল যে কম্পিটিটিভনেস অর্থাৎ বৈষয়িক যে প্রতিযোগিতা সেটা, এবং ফার্দার যে গ্রোথ স্টোরি আসছে অর্থাৎ নতুন যে গ্রোথ আসছে সেই গ্রোথের জায়গাটা বা সেই গ্রোথের ইঞ্জিনটার দিকে আমাদের নজর দিতে হবে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে বর্তমান সময়ে ইন্ডিয়া এবং বাকি বিদেশে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানে কীরকমভাবে ভ্যালুয়েশনটা রয়েছে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করি প্রথমে। তো প্রথম কথা হচ্ছে বিদেশি যে বিনিয়োগকারী বা এফআইআই রয়েছে বা যত ইনভেস্টার রয়েছে তারা ইন্ডিয়ার যে ভ্যালুয়েশন সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা যথেষ্ট হায়ার ভ্যালুয়েশনে রয়েছে। এক্সাম্পল স্বরূপ যদি আমরা দেখি ভারতের যে কনজিউমার সেগমেন্ট, অটো কোম্পানি, এগুলো প্রত্যেকটাই মোটামুটি 30-60 এর পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিওতে ট্রেড হচ্ছে। উল্টো দিক থেকে দেখতে গেলে গ্লোবাল লিডার যে সমস্তগুলো রয়েছে, ফর এক্সাম্পল বিওয়াইডি বা হুন্ডাই, এই টাইপ অফ যে কোম্পানিগুলো রয়েছে যাদের গ্লোবাল যে কোম্পানিগুলো তাদের পিই এই মুহূর্তে ট্রেড হচ্ছে 10 থেকে 15। সো গ্লোবাল ইনভেস্টাররা, এটা জাস্ট এক্সাম্পল দিলাম আমি দুটো সেগমেন্টের, এছাড়া প্রচুর এরকম এক্সাম্পল দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে যদি আমার ভ্যালুয়েশন এত হাই থাকে সেক্ষেত্রে গ্লোবাল যে প্লেয়াররা আছে তারা কখনোই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে না পেলে তাদের সেই বিষয়টা নেয় না। এবং এক্ষেত্রে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 2012 সালে আমরা যেটা দেখি ইন্দোনেশিয়ায় ইউনিলিভার কোম্পানিটা মোটামুটি একটা হিউজ পিই রেশিওতে গিয়েছিল, অর্থাৎ 45 পিইতে ট্রেড হচ্ছিল ইন্দোনেশিয়াতে। পরবর্তীকালে কোম্পানিটার মধ্যে অর্থাৎ সেম ইউনিলিভার, সেম প্রোডাক্ট, ভালো বিজনেস করা সত্ত্বেও কোম্পানিটা 90%-এর কাছাকাছি ফল করে। অর্থাৎ ভ্যালুয়েশন অবশ্যই ম্যাটার করে এবং ভ্যালুয়েশনের দিকটাতে ফোকাস থাকতে হবে। এই কারণে আমি কিছুদিন আগে ভ্যালু ইনভেস্টিং নিয়ে একটা অলরেডি সিরিজ করেছি যে কি করে আপনি ভ্যালুয়েশন ডিসাইড করতে পারেন। তো সেই বিষয়টা একটু ভালো করে পুরো সিরিজটা দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এনিওয়ে, তো এটা গেল হচ্ছে ভ্যালুয়েশন ওয়াইজ, অর্থাৎ ইন্ডিয়ার ভ্যালুয়েশন হাই এবং এই হায়ার ভ্যালুয়েশনে কেউ ইনভেস্ট করতে ইন্টারেস্টেড নয়। কিন্তু এক্ষেত্রে আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে, যেহেতু ভ্যালুয়েশন হাই এবং এআই এর ডিসরাপশন আসছে, গ্লোবাল কম্পিটিটিভনেস, সেই সমস্তগুলো দিক থেকে দেখতে গেলে আমরা দুটো জায়গা থেকে মেনলি ইন্ডিয়া কিন্তু প্রেশারাইজড কন্ডিশনে আসতে চলেছে। এক নাম্বার হচ্ছে আইটির দিক থেকে। আইটির দিক থেকে কেন না, আইটি কেবলমাত্র বিজনেসের দিক থেকে নয়, আইটির ক্ষেত্রে আর একটা বড় প্যারাডাইম শিফট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জব মার্কেটকে কেন্দ্র করে, রাইট? অর্থাৎ আমাদের যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু নতুন হাই ভ্যালু যে মানে এমপ্লয়ি নেওয়া, অর্থাৎ নতুন যে কি বলবো মানে হায়ার স্যালারি দেওয়া এমপ্লয়ি তৈরি করা বা বেশি হাই স্যালারিড এমপ্লয়ি তৈরি করা বা সেই টাইপ অফ কাজ তৈরি করা, এই রকম জিনিসে তারা কিন্তু একদমই ফোকাসড নয়। এক্ষেত্রে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা এর আগের দশকে যদি আমরা দেখি 30 লাখের বেশি কর্মসংস্থান তৈরি করেছে, কিন্তু এই মুহূর্তে গ্লোবাল যে জিসিসি কোম্পানিগুলো রয়েছে তারা অ্যাকচুয়ালি তাদের যে প্রোডাক্টিভিটি সেইটা বাড়ানোর দিকে মন দিচ্ছে। এছাড়া যেটা আমি বলছিলাম, ইন্ডিয়ান আইটি কোম্পানির মধ্যে এখন একটা বিষয় দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার, অর্থাৎ একজন আরেকজনের এমপ্লয়িকে নিয়ে কাজ করাচ্ছে, আবার সেই এমপ্লয়ি জাম্প করে আরেকটা কোম্পানিতে যাচ্ছে। বাট আমরা অর্থাৎ পুরনো কর্মীকে ভাঙিয়ে খাওয়ার যে প্রবণতা
সেই বিষয়টাই কিন্তু চলছে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা উচ্চ বেতনের কর্মসংস্থান না তৈরি করতে পারি, তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো জায়গাতে বড় প্রেশার আসতে চলেছে। সব থেকে বড় যে প্রেশারটা আসতে চলেছে, এটা আইটির কথা আমি বারবার এই কারণেই বলছি, কারণ আমরা যদি লাস্ট 30 ইয়ার্সের মানে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি দেখি, সেখানে আইটি অ্যাকচুয়ালি হিউজ পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট করেছে, রাইট? তো সেই জায়গাটা এখন আইটি করতে পারছে না, এবং উচ্চ বেতনের কর্মসংস্থান যদি আমরা না তৈরি করতে পারি ইন্ডিয়াতে বসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রিয়েল এস্টেট সেক্টর এবং এই যে আরবান কনজাম্পশন বা এই যে শহরের যে ভোগবাদ বলা হয়, সেই বিষয়টাতে কিন্তু আগামী দিনে বেশ বড় রকমের একটা ধাক্কা আসতে চলেছে, রাইট? তো এই মুহূর্তে ইন্ডিয়ার টোটালি ফোকাসটা হওয়া উচিত হচ্ছে উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি করা। শুধুমাত্র কর্মসংস্থান তৈরি করলে হবে না, কারণ এটার একটা বড় ক্যাসকেডিং এফেক্ট আছে। কারণ বড় যে রিয়েল এস্টেট সেক্টর রয়েছে, সেই সেক্টরের যে বড় বড় হাউজিংগুলো হয়, ফর এক্সাম্পল 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, এই যে রেঞ্জের যে ফ্ল্যাটগুলো হয় বা বাড়ি হয়, সেই জিনিসগুলো কেনার মতো আমি মানে সেরকমগুলো কেনার মতো অ্যাকচুয়ালি ভোক্তা পাওয়া যাবে না বা অ্যাকচুয়ালি কনজিউমার পাওয়া যাবে না, রাইট? তো সেক্ষেত্রে যে হাই ক্লাস যে অ্যামিনিটিসগুলো তৈরি হচ্ছে, সেইগুলো যদি না কনজিউমার পায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা ক্যাসকেডিং এফেক্ট আসতে চলেছে আগামী দিনের জন্য। তো ভ্যালুয়েশন একটা ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচারাল যে ইস্যুসটা আমরা দেখতে পাচ্ছি, সেই ইস্যুটা একটা বেশ বড় রকমের ফ্যাক্টর, অর্থাৎ মানে উচ্চ বেতনের আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে আগামী দশকে তাহলে কোথায় আমার বড় চান্স, রাইট? অর্থাৎ ভালো রকমের মানে যে ফিল্ডেই কাজ করি না কেন আমরা, আগামী দশকে মেইন যে 2-3টে জায়গার মধ্যে বড় চান্সেস আসছে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টস, অর্থাৎ চায়না +1 গতকালের যে আমি থট প্রসেসটা বলেছিলাম, বা গ্লোবালি পুরো পৃথিবী জুড়ে যে বিষয়গুলো ঘটছে, সেটার দিকে যদি আমরা মানে চোখ রাখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচারিংটা কিন্তু গ্রো করছে, এবং এই ম্যানুফ্যাকচারিংটা কিন্তু ইন্ডিয়া কেন্দ্রিক হলে হবে না, এটা ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে হবে। তবে আমরা উচ্চ মানে কি বলবো বেতন সম্পন্ন আমরা এমপ্লয়ি বানাতে পারবো বা কর্মসংস্থান তৈরি করতে পারবো। তার সাথে সাথে এই যে ডলারের প্রবলেমসগুলো, সেগুলো সমস্ত কিছু যাবে। তো এই টাইপ অফ ওয়ার্ক যে সমস্ত কোম্পানিগুলো করছে, যেমন জার্মান অটোমেকার এবং ডিফেন্সের যে যন্ত্রাংশ, সেগুলো সরবরাহ করছে সোনাকমসের মতো একটা কোম্পানি, এটা জাস্ট একটা এক্সাম্পল, কোনো ইনভেস্টমেন্ট টিপস নয়। তো এই টাইপ অফ কোম্পানিগুলো আগামী দিনে কিন্তু বেশ ভালো জায়গায় যেতে পারে যদি আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টটা আস্তে আস্তে ভালো জায়গায় আসে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এক্ষেত্রে একদম প্রচণ্ড টায়ার 1 সিটিজের দিকে দেখলে হবে না, টায়ার 2, টায়ার 3 শহরে নতুন নতুন ব্যবসার উদ্ভব হচ্ছে, আগামী দিনে আরও বেশি করে হবে। কারণ ইন্ডিয়াতে যে ছোট শহরগুলো রয়েছে, সেখানে প্রচুর তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আর নতুন নতুন ব্যবসার মডেল তৈরি করছেন এবং নতুনভাবে পুনর্গঠন করছেন বিভিন্ন ব্যবসার। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমেরিকার পরে ভারতবর্ষে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এই বিষয়টা হওয়ার দিকে, অর্থাৎ এআই ইউজেবিলিটির দিক থেকে এবং এআইকে প্রপারলি ইউজ করার দিক থেকে, রাইট? তো সেই জায়গাতে একটা অপরচুনিটি তৈরি হবে। থার্ড যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার এবং মেডিকেল ট্যুরিজম, যেটা নিয়ে আমি বারবার কথা বলেছি। কিছুদিন আগে আমি পুরো হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর এবং মেডিকেল ট্যুরিজম নিয়ে অলরেডি মানে বক্তব্য রেখেছিলাম, এবং সেখানে যেটা ইম্পর্টেন্ট যে 2006 সালে আমরা যেটা দেখেছি যে ইন্ডিয়াতে শপিং মলগুলোতে যেভাবে ভিড় হতে শুরু করেছিল, বর্তমান দিনে দেখতে গেলে হাসপাতালগুলোতে সেই রকম টাইপের ভিড় হচ্ছে। আপনি যে কোনো হাসপাতাল 4-5টা প্রাইভেট হসপিটাল ভিজিট করে দেখুন, তার ওপিডি ভিজিট করে দেখুন, সেগুলো প্রত্যেকটা একটা বেশ বড় রকমের কম্পিটিটিভনেস দেখতে পাবেন, এবং সেখানে একটা ক্রাউড আপনি অ্যাকুমুলেশন দেখতে পাবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যে সমস্ত হাসপাতালগুলো একটা স্কেলেবল মডেল নিয়ে আসছে, তার সাথে কস্ট কম্পিটিটিভ মডেল আনছে, এক্সাম্পল দেওয়া আছে NH। তো এই টাইপ অফ যে হসপিটালগুলো রয়েছে, সেগুলোর একটা গ্রোথের চান্সেস কিন্তু এখানে বড় হচ্ছে, রাইট? তো এগুলো আমি একটা করে অপরচুনিটিস বলছি। এইগুলো এখানে যে সমস্ত কোম্পানিগুলোর নাম দেওয়া আছে,
সেগুলো সম্পূর্ণভাবে জাস্ট এক্সাম্পল। এগুলো আমি এক্সাম্পল দিয়েছি মানে এইগুলোতে যে আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন এরকম ভুল করবেন না, এগুলো জাস্ট একটা করে এক্সাম্পল, রাইট? তো আমি যে পুরো ডিসকাশনটা করলাম এখান থেকে কতগুলো জিনিস একদম ক্লিয়ার, এবং সেই জিনিসগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি 2013 থেকে 23-এর মধ্যে আমাদের যে ইনভেস্টমেন্ট ফিলসফি ছিল বা যে প্র্যাকটিসটা পুরো পৃথিবী জুড়ে চলেছিল সেখানে কিছু জিনিস অতীত হয়ে গিয়েছে এবং ভবিষ্যতে কিছু জিনিস আসতে চলেছে যেটা 2024 টু 34 এই পর্যায়ে চলবে, অর্থাৎ আগামী দশকে পুরোপুরিভাবে আমরা দেখতে পাবো, রাইট? তো এক্ষেত্রে যদি আমরা দেখি এর মূল ফোকাসে কোথায় রয়েছে না কনজিউমার ব্র্যান্ডস এবং আইটি সার্ভিসেস, এটা 2013 থেকে 23-এর মধ্যে ফোকাস জায়গায় ছিল, এবং এর পরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট অ্যান্ড ডিফেন্স। ওকে, 2024 থেকে 34-এর মধ্যে আমরা এই সেগমেন্টের মধ্যে একটা গ্রোথ দেখতে পাবো। সাপ্লাই চেনের দিক থেকে দেখতে গেলে এর আগে ছিল গ্লোবালাইজেশন, যেখানে সম্পূর্ণ চীনের ওপর নির্ভর করে পুরো এক্সপোর্ট ব্যবস্থা বা প্রোডাক্ট সিস্টেম চলতো। এখন কিন্তু আর এই বিষয়টা হবে না, এটা হবে রিজিওনালাইজেশন অর্থাৎ চায়না +1, ভারত, কোরিয়া, জাপান, রাইট? এই সমস্ত কান্ট্রিগুলো এই পুরো জায়গাটাকে দখল করতে আসছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র চায়না নয়। সেকেন্ড হচ্ছে যে শ্রম বাজার বা আমরা যে এই জব মার্কেটের দিকে দেখি, সেখানে হোয়াইট কলার জবের একটা জয়কার ছিল, সেই জায়গাটা থেকে এই জায়গা থেকে একটা প্যারাডাইম শিফট আসছে, সেটা ব্লু কলার স্কিল এবং এআই ইন্টিগ্রেশন, এই দুটো মিলে আগামী দিনের কিন্তু একটা বেশ বড় রকমের জব মার্কেটে ভালো রকমের গ্রোথ আনতে চলেছে। সেকেন্ড হচ্ছে কর্মসংস্থানের যে ইঞ্জিন আসছে, সেক্ষেত্রে এর আগের যে দশক ছিল সেখানে আমরা আইটি, ব্যাংক এবং মেট্রো শহরের মধ্যে পুরো কর্মসংস্থানকে দেখেছি, কিন্তু এর পরে যেটা আসতে চলেছে 2024 থেকে 34-এর মধ্যে, সেখানে নতুন ব্যবসা, টায়ার 2 টায়ার 3 শহরে যে নতুন ব্যবসা আসে এবং তার সাথে হেলথ কেয়ার, এই বিষয়টা কিন্তু আগামী দিনে ইন্ডিয়াতে আসতে চলেছে। এবং বিনিয়োগের ক্ষেত্রে অর্থাৎ আমরা যারা ইনভেস্টমেন্ট করি 2013 থেকে 23-এর পর্যন্ত আমরা গ্রোথ স্টোরি এবং ব্র্যান্ডের ওপর অর্থাৎ হাই পির ওপর কাজ করতে দেখেছি, কিন্তু এর পরে যে শিফটটা আসছে সেটা গ্লোবাল কম্পিটিটিভনেস এবং কস্ট এফিসিয়েন্সির দিক থেকে আসবে, অর্থাৎ যে কোম্পানি যত ভালো নিজের কস্ট ম্যানেজ করতে পারবে সে তত ভালো একটা ফোকাস জায়গায় থাকবে। এর আগে আমরা সবসময় ব্র্যান্ডিংয়ের কথা দেখেছি বা সবসময় ব্র্যান্ড ভ্যালুর উপর বেস করে বিজনেসকে হতে দেখেছি, রাইট? তো এর পরে কিন্তু এই সমস্ত ফ্যাক্টরগুলো চেঞ্জ হতে চলেছে। এখানে একদম ক্লিয়ারলি ডিসকাস করা আছে যে লাস্ট 10 বছরে কি হয়েছে এবং ভবিষ্যতে কি আসতে চলেছে। তো দুটোর মধ্যে একটা কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হতে চলেছে আগামী দিনে, রাইট? নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ক্ষেত্রে দুটো জিনিস দেখা উচিত। সবসময় মনে রাখবেন পুরো বিশ্ব জুড়ে যে জিনিসটা চলছে সেক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে জিও পলিটিক্স দেখছি, এআই ডিসরাপশন দেখছি, এই সমস্ত কিছু নিয়ে এত দুশ্চিন্তা করার মতো কিছু নেই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে নিজের স্কিল সেটকে উন্নত করা এবং নিজেকে ফোকাসড রাখা। কারণ বর্তমান দিনে ফোকাস থাকাটা একটা রেয়ার কোয়ালিটিসে পরিণত হয়েছে। এত বেশি সংখ্যক মানে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে মানে কি বলবো মানে এদিক সেদিক চলে যাওয়ার মতো জায়গা, ইউটিউব শর্টস, রিলস, তারপরে পডকাস্ট, মানে হিউজ ইনফরমেশন ফ্লো, এবং কোনটা আপনি ক্যাপচার করবেন কোনটা করবেন না এই সমস্ত বিষয়ে আমাদের মাথা পুরোপুরিভাবে এখন দিগ্ভ্রষ্ট। সহজ এন্টারটেনমেন্ট মিডিয়ামগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, সেই কারণে ফোকাস থাকাটা এখন একটা রেয়ার কোয়ালিটিস হয়ে দাঁড়িয়েছে। তো ফোকাস থাকার চেষ্টা করুন, নিজের স্কিল সেটকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। সো কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস, যে জিনিসটা আপনার কন্ট্রোলে নেই সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে কঠোর পরিশ্রম এবং সহনশীলতা অর্থাৎ রেজিলিয়েন্স। আমরা পুরো পৃথিবীর দিকে যদি তাকাই, আমরা আজকের দিকে যেসব বড় বড় কোম্পানিকে দেখতে পাচ্ছি, স্পেসএক্স, টেসলা, বিওয়াইডি, এরা কিন্তু হিউজ লেভেলের পরিশ্রম, অমানসিক পরিশ্রম করে এই কোম্পানিগুলো তৈরি হয়েছে। শুধুমাত্র এদের স্টোরি শুনলেই চলবে না, এদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে
মানে এরা যে পরিমাণ অমানসিক পরিশ্রম করেছে সেটা আমরা ভাবতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের আগামী এই যে 10 বছরের রূপরেখার কথা আমি বলছি, সেক্ষেত্রে 7 থেকে 8 বছর আমাদের 70 থেকে 80 ঘন্টা নিজেদের প্রত্যেকের সব কিছু উজাড় করে দিয়ে স্কিল সেটও শিখতে হবে, নতুন জিনিসের ডেভেলপমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে স্বচ্ছভাবে বোঝার একটা চেষ্টা করতে হবে। তো এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। তো যাই হোক, এরপরে যদি আমি পুরো বিষয়টাকে সামারাইজ করার চেষ্টা করি এবং যারা আমরা ইনভেস্টার আছি, ইনভেস্টার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি কথা বলি, তাহলে সেখানে যেটা দেখা যাচ্ছে যে আমেরিকান যে ভোক্তার ক্রয় ক্ষমতা সেটা কমেছে, যেটা নিয়ে আমি গতকাল ডিসকাস করেছিলাম, এবং এআই হোয়াইট কলার চাকরিতে ধাক্কা দিচ্ছে, অন্যদিকে ব্লু কলার স্কিলের চাহিদা আমেরিকার মার্কেটে একদম গগনচুম্বী বা আকাশচুম্বী, রাইট? তো এই বিষয়টা কিন্তু আমরা গতকাল ডিসকাস করেছি। সেকেন্ড যে পয়েন্টটা উঠে আসছে, যদি আমি সংক্ষেপে নিয়ে আসি, তাহলে ম্যানুফ্যাকচারিংয়ে নতুন মানচিত্র আসতে চলেছে এবং অলরেডি চলেই এসছে, যেখানে আমাদের এই যে ক্যাপিটালের যে ফ্লো সেটা চীন থেকে সরে গিয়ে প্রযুক্তিভিত্তিক ম্যানুফ্যাকচারিং, চিপস, ডিফেন্সের দিকে যাচ্ছে, যার প্রধান সুবিধা পাচ্ছে কিন্তু কোরিয়া অ্যান্ড জাপান, রাইট? এবং এছাড়া ভারতের মার্কেটের জন্য নতুন বাস্তবতা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আইটি সেক্টর এবং অতিরিক্ত মূল্যায়িত কনজিউমার স্টকগুলো একটু রিস্কি জায়গায় রয়েছে। আমি বলছি না যে এগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, বা দে আর অন রিস্ক সাইড। এগুলোর মধ্যে একটু রিস্ক রয়েছে, যে রিস্কটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি মার্কেট রিয়েলাইজ করছে। মার্কেটের মধ্যে বিশাল বড় পরিমাণ এই সেক্টরগুলোতে একটা ডাউনফল অলরেডি আমরা দেখে নিয়েছি, রাইট? এখন ভারতবর্ষের পরবর্তী যে সুযোগ সেটা লুকিয়ে রয়েছে কি ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, হেলথ কেয়ার এবং টায়ার 2, টায়ার 3 সিটিজে নতুন কি উদ্যোগ আসছে সেইগুলোর ওপর। তো এই বিষয়গুলোর ওপর আমাদের কিন্তু ফোকাস থাকতে হবে এবং এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বিনিয়োগ জগৎ এখন এই মুহূর্তে আবেগ বা ব্র্যান্ড নেমের ওপর ভিত্তি করে চলবে না। এটা সম্পূর্ণভাবে মেধা, অর্থাৎ স্কিল, ইন্টেলিজেন্স, গ্লোবাল কম্পিটিটিভনেসের ওপর নির্ভর করে কিন্তু আগামী দিনে হতে চলেছে, রাইট? তো আজকের এই দুদিনের যে ডিসকাশনটা আমি করলাম, আশা করি এটা থেকে আপনি একটা জিনিস বুঝতে পারলেন যে আগামী 10 বছরের আমাদের ফোকাসটা কোন দিকে থাকা উচিত, নিজেদের পরিশ্রম কীরকম করা উচিত, এআইকে কতটা ইউজ করা উচিত এবং নিজেরা যে পুরনো চিন্তাভাবনাটা ছিল সেটা থেকে শিফট করে আমাদের নতুন কোন জায়গায় যাওয়া উচিত। আজকের ভিডিওটাকে আরের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।